গণতন্ত্রে বিরোধী দলের উপস্থিতি থাকাটা খুব জরুরি, কিন্তু ক্রমশই দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনের পরে বিরোধী দল হিসেবে যারা সামনে এসেছে সেই তৃণমূল কংগ্রেস বিরোধিতা জায়গা থেকে ক্রমশ সরে যাচ্ছে, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু একটু করে তারা হারিয়ে যাচ্ছে বলে অনেকে মন্তব্য করছেন। যেমন 21 তারিখের যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচন থেকে জাহাঙ্গীর খান তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে তিনি নিজেরই এই সিদ্ধান্ত নিয়েছেন, দলের সাথে কোনো আলোচনা করেননি। ঠিক এই প্রসঙ্গেই আমরা বুঝতে চাইব যে একটা দল 15 বছর ক্ষমতায় ছিল এবং সেই ক্ষমতায় থাকা অবস্থায় তারা একের পর এক নির্বাচনে জিতেছে, তুমুল আধিপত্য বিস্তার করেছিল, আর ক্ষমতা থেকে সরে যেতে সে আধিপত্য সব হারিয়ে যাচ্ছে। গণতন্ত্রের জন্য এটা কি খুব ভালো বার্তা? আসুন গোটা বিষয়ের উপরে আলোচনা করি। আলোচনার জন্য এই মুহূর্তে যিনি আমার সঙ্গে আছেন, আসুন পরিচয় করিয়ে দিই তার সঙ্গে। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন, আমি বলবো যে পর্দায় যদি তাকে দেখানো যায়, আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু দত্ত চৌধুরী, প্রাবন্ধিক লেখক শান্তনু দত্ত চৌধুরী। কিছু সময় পরে হয়তো আরও একজনকে আমরা পাবো। আমি শান্তনুবাবুর কাছে প্রথম আসি। শান্তনুবাবু, এই যে তৃণমূল কংগ্রেস প্রবল আধিপত্য বিস্তার করে 15 বছর ক্ষমতায় ছিল, একের পর এক নির্বাচনে তারা জিতেছে, পুরসভা পঞ্চায়েত একেবারে প্রশ্নাতীত আধিপত্য তাদের, তৎসত্ত্বেও বিধানসভায় হেরে যাওয়ার পরে যেভাবে গুটিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সব জায়গা থেকে, এবং একটা উপনির্বাচনে অংশগ্রহণ করছে না, প্রার্থী নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছে নির্বাচনের 1-2 দিন আগে, এই রকম অবস্থা কেন? তার মানে কি আসলে তারা ক্ষমতার জোরেই নিজেদের আধিপত্য বিস্তার করেছিল পুলিশ প্রশাসনকে সামনে রেখে? হ্যাঁ, ঠিক তাই। তৃণমূল কংগ্রেস যখন রাজ্যে ক্ষমতায় আসে আজ থেকে 15 বছর আগে, তখন তারা পপুলার ভোটেই ক্ষমতায় এসেছিল, কিন্তু ক্রমশ তাদের যে ক্ষমতার আধিপত্য এবং দম্ভ, সেটা এমন জায়গায় চলে গেল, আর বিরোধী মতকে গ্রাহ্য না করা, বিরোধী মতকে কোনো রকম গুরুত্ব না দেওয়া, বিরোধী দল মূলত কংগ্রেস এবং সিপিআইএম এই দুটি দলকে পুরো বিধ্বস্ত করবার জন্য যা যা কর্মসূচি নেওয়া দরকার সবকিছুই তারা নিয়েছেন, এবং এর ফলে যেটা হয়েছে, এবং প্রশাসনের উপর নির্ভরশীলতা। এখন কোনো বিরোধিতা যদি না থাকে, বিরোধী পক্ষ যদি না থাকে, সমালোচনা না থাকে, তাহলে শাসক দল মনে করবে আমি যা করব সেটাই গ্রহণযোগ্য এবং সেটাই লোকে মেনে নিচ্ছে। শেষ কথা, লোকে ভয়ে মুখ খুলছে না, বিরোধী দলের অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়া হয়েছে, তারা কিছু বলতে পারছে না। ফলে তারা পুরোপুরি একটা সংগঠন উপর, কিন্তু সংগঠন নেই, আসলে প্রশাসন নির্ভরশীলতা। কিন্তু প্রকৃতিতে তো শূন্যস্থান থাকে না। এখন উনি কংগ্রেস এবং সিপিএম কে দুর্বল প্রতিপক্ষ ভেবে পর্যুদস্ত করলেন। কিন্তু উদাহরণ দিই, উনি ক্ষমতায় আসার পর কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি করলেন 2012 সালে কংগ্রেস রাজ্যের মন্ত্রিসভা ছেড়ে যেতে বাধ্য হলো। তারপরে 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস কিন্তু মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর 3 পরিষদে জিতেছিল, সিপিআইএম জলপাইগুড়ি জেলা পরিষদে জিতেছিল। তারপরে তিনি ছলে বলে কৌশলে সেই জেলা পরিষদ গুলোকে দখল করলেন, অনেকের নামে নানা রকমের কেস দিয়ে, নার্কোটিক্সের কেস, ওম্যান ট্রাফিকিং এর কেস দিয়ে তাদেরকে কারারুদ্ধ করলেন, হ্যাঁ, করে দলত্যাগ করালেন, করিয়ে 4টে জেলা পরিষদ উনি হস্তগত করলেন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে যারা জিতেছিল তাদেরকেও প্রায় অকেজো করে দিলেন, এবং জেলার যে প্রশাসনিক সভাগুলো হতো তাতে জেলা পরিষদের সভাধিপতি বিরোধী পক্ষের হলে বা পঞ্চায়েত সমিতির সভাপতি বিরোধী পক্ষের হলে তাদেরকে মিটিং এ ডাকতেন না, তাদের বলে দিতেন না ওদের ডাকার দরকার নেই। বিরোধী পক্ষের এমএলএ থাকলে সেই এমএলএ কে ডাকবেন না, বলে ওদের ডাকার দরকার নেই। সবটাই হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা। সংবিধান সংশোধন না করে কার্যত একদলীয় শাসন ব্যবস্থা উনি চালু করলেন, এবং তার সাথে যেটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা। এখন ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে উনি যেটা করলেন, ধর্ম নিয়ে রাজনীতি করায় উনার থেকে অনেক বেশি দক্ষ বিজেপি।
উনি একদম। ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিলেন, তাতে ইমাম মুয়াজ্জিনরা ভাতাও চাইতে যায়নি, মুসলমান সমাজও বলেনি আমাদের ভাতা দিন। ইমাম মুয়াজ্জিনদের সংখ্যা খুব বেশি হলে ৭৫,০০০, রাজ্যে ২.৫ কোটি মুসলমান। তো কিছু ইমাম মুয়াজ্জিনকে ভাতা দিয়ে কি যাবে আসবে রাজ্যের মুসলমান সমাজে? কিন্তু সেইটা দেখিয়ে ভারতীয় জনতা পার্টি হিন্দুদেরকে যথেষ্ট খেপালো। তারপরে উনি প্রতিষেধক হিসেবে পুরোহিতদের ভাতা দেওয়া শুরু করলেন। তা পুরোহিতদের ভাতা দিয়ে তো উনি ভাবলেন হিন্দু জনমত এবার ওর পক্ষে আসবে। আদৌ তো আসেনি। কজন পুরোহিত বা ভাতা পায়? তাতে গ্রেটার হিন্দু সমাজের কি লাভ হলো? অসংখ্য লক্ষ লক্ষ হিন্দু বেকার। বেকার যদি ১০০ জন হয়, তার ভেতর তো ৮০ জন হিন্দু হবে, তার কারণ ৭০-৮০ ভাগ হিন্দু পপুলেশন। আমি গোটা দেশের কথা বলছি, একদম। পশ্চিমবাংলায় অন্তত ৭০ ভাগ হিন্দু পপুলেশন। কিন্তু সে তো কোনো সুরা হলো না, মাত্র উনি পুরোহিতদের ভাতা দিলেন। এই ধর্ম নিয়ে রাজনীতি করার ফলে যেটা হলো, বিজেপির পক্ষে সুবিধা হলো। যে সিপিএম এর আমলে আরএসএস এর শাখা ছিল হার্ডলি ৩০০, সেটা এসে দাঁড়ালো ১২,০০০ শাখায়। ২০১৫ সালে অমিত শাহ বলেছিলেন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকলে আমরা এমনি এই রাজ্যে ক্ষমতায় আসবো, আমাদের আর কোনো কিছুর দরকার হবে না। হয়েছেও ঠিক তাই। এবং কথাটা হচ্ছে, কোনো সমালোচনা সহ্য করতে পারেন না উনি। সাংবাদিক সম্মেলন করেন, আমাদের মোদিজি যেমন সাংবাদিক সম্মেলন করেন না, সাংবাদিকদের মুখোমুখি হন না, পালিয়ে যান। এই এতে নরওয়েতে যা হলো। কিন্তু উনি সাংবাদিক সম্মেলন করেন, কিন্তু কোন সাংবাদিক যদি উনার পছন্দসই প্রশ্ন না করেন, তাকে উনি পেড়ে ফেলে দেবেন একদম, তাকে ব্ল্যাকলিস্টেড করে দেবেন একদম, একদম। এটা আমরা জানি বারবার, মানে কোনো অপছন্দের প্রশ্ন করা বারবার যাবে না। আপনি তো পুরনো সাংবাদিক, আপনি প্রেস ক্লাবে ইলেকশন সেটা উনি কন্ট্রোল করবেন, সবকিছু উনি কন্ট্রোল করবেন। এরপরে হলো কি, যেটা মত প্রকাশের যে ভেন্টিলেশন, মানুষের যে মতামত ভেন্টিলেট করার জায়গাগুলো, কলেজ ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিলেন, কিন্তু বকলমে তার তৃণমূল ছাত্র পরিষদই সেখানে রাজত্ব করে যাচ্ছে। ইস্যুগুলো, শান্তনু, এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তো বিরোধীরাই পথে নামবে, তারাই তো জনমত বিরোধীরা সংগঠিত মানে করবে। কি? তৃণমূল কংগ্রেসের তো নামার জায়গা নেই। তার ক্যাডাররা তো সমস্ত ভীত সন্ত্রস্ত, যে অন্যায় কাজ তারা করেছে, তারা ভীত সন্ত্রস্ত, তারা তো সব মানে আত্মগোপন করেছে বা বসে গেছে। কেউ কেউ বিজেপিতে অলরেডি নাম লিখিয়েছে। এখন একমাত্র এটা যদি বামপন্থী, তবু তাদের একটা অর্গানাইজেশনের বাঁধুনি আছে, কিছু কর্মী টর্মী আছে। আরো ছোট হলে কংগ্রেসেরও কিছু কর্মী টর্মী এখনো আছে। এই যে ৩২ লক্ষ অসহায় মানুষ যাদের নাম ডিলিট করা হয়েছে, এরা, আমি বহু লোককে জানি যারা একেবারে বাড়ির একজনের নাম আছে, ৩ জনের নাম নেই। তাহলে ওই ৩ জনকে অনুপ্রবেশকারী? এরকম সমস্ত অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে। এবং সেন্সাসটা করা হয়নি, যেটা ২০২১ সালে করার কথা, সেটা আজ পর্যন্ত সেন্সাসটা হলো না। ভারতীয় সেন্সাস সারা পৃথিবীর কাছে একটা আকর্ষণীয় বিষয় ছিল, বিশেষ করে অর্থনীতিবিদদের কাছে। সেন্সাস মানে শুধু লোক গণনা না, লোক গণনা, কত কাঁচা বাড়ি আছে সেটা গোনা, কত পাকা বাড়ি আছে সেটা গোনা, কতজনের কি জমি আছে সেটা পরিসংখ্যান নেওয়া। হ্যাঁ, সমস্ত কিছু একটা অর্থনৈতিক চিত্র উঠে আসে। সেটা সেন্সাসটা ২০২১ সাল থেকে এত ঝড়ঝাপটা গেছে ভারতবর্ষের ওপর দিয়ে, ব্রিটিশ আমল থেকে প্রতি ১০ বছর সেন্সাসটা করে গেছে ওরা। কংগ্রেস গভর্নমেন্ট মানে প্রতি ১০ বছর সেন্সাস করে গেছে। কিন্তু এরা দেখুন, ক্ষমতা আসার পর ২০২১-এ সেন্সাস করেনি। ৬ বছর পরে এই সেন্সাস হতে যাচ্ছে। সেন্সাস হলেই তো বেরিয়ে যাবে যে কত জনসংখ্যা, এবং তার ভেতর ঠিক এই মুহূর্তে কার কি আমাদের ডকুমেন্টস গণতন্ত্রে, মানে আছে। শান্তনুবাবু, আমি যেটা জানতে চাইছি, এই মুহূর্তে আমাদের গণতন্ত্র, আমাদের এ রাজ্যের গণতন্ত্রের ভিতটা কি সত্যি খুব দুর্বল বলে মনে হচ্ছে না? বিরোধীরা ছন্ন ছাড়া, যে বিরোধী এই স্বীকৃতি। রাজ্যে এই এই- এই রাজ্যে তো বটেই, গোটা দেশে একটা অত্যন্ত ব্লিক ফিউচার, অন্ধকারাচ্ছন্ন সময়। তার কারণ হচ্ছে, অলরেডি আপনারা দেখেছেন বোধহয়, সাউথ ইন্ডিয়ার ৪টে স্টেট, এখন ৫টা, তেলেঙ্গানা রাজ্য হয়েছে। তারা তো অলরেডি ওই যে ডিলিমিটেশন, তাদের সিট যাবে আরো কমে। আর এই গোবলায়, যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার মারাত্মক, সেখানকার সিট যাবে বেড়ে। এবার দক্ষিণ ভারতের স্টেট বলছে আমরা নিয়ম মানলাম, পরিবার পরিকল্পনা করলাম, জনসংখ্যা নিয়ন্ত্রণ করলাম, আমাদের ফার্টিলিটি রেট কম, জনসংখ্যার কোনো বিস্ফোরণ হয়নি, আমাদের অর্থনীতি ভালো, সেটা নীতি আয়োগের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। তাহলে আমরা তার জন্য ডিপ্রাইভড হলাম, আমাদের সিট কমে যাবে।
আর যারা আজকে শুনলে আশ্চর্য হবেন, আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে এত কথা বলে, তো পশ্চিমবাংলার ফার্টিলিটি রেট 1.6, সেখানে গোয়ালের 4টি রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, যেটা বিজেপির সবচেয়ে ক্ষমতার গড়, এখানে ফার্টিলিটি রেট 2.9, 3.5। জনসংখ্যা বৃদ্ধির হার মারাত্মক। মুসলমান, আমার দুটো ডাক্তার ভাই আছে, তারা প্র্যাকটিস করে, ইয়াং 8-10 বছরেরও বিয়ে হয়েছে, কারোর একটার বেশি সন্তান নেই। অথচ শিক্ষিত বাঙালি হিন্দু মধ্যবিত্তর কাছে যান, বলবে মুসলমানরা প্রত্যেকে 4টে বিয়ে করে, এক একটা বইয়ের 4টে করে বাচ্চা, করে 16টা করে বাচ্চা। এই মিথ্যা প্রচার করে 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 কানের ভেতর ঢুকিয়ে দিয়েছে। সেটাও তো মারাত্মক। এবার যারা জিতেছে, এত সব সত্ত্বেও আর একটা জিনিস হয়েছে, বাঙালি হিন্দু মধ্যবিত্ত ঐক্যবদ্ধ হয়ে নিম্নবর্ণ থেকে শুরু করে দরিদ্র ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে, কমিউনাল ক্যাম্পেনের শিকার হয়েছে তারা। সেটাকে কোনোদিন মমতা ব্যানার্জি কাউন্টার করেননি। অদ্ভুত অদ্ভুত কথা। কখনো বলেন আরএসএস ভালো, বিজেপি খারাপ, কখনো বলো মোদি ভালো, অমিত শাহ খারাপ। অদ্ভুত অদ্ভুত কথা, সকলে শুনেছেন। এটা কি হলোটা কি এটা? এবং ডে বাই ডে পশ্চিমবঙ্গ একটা যেটা অগ্রসর সচেতন রাজ্য ছিল, এটা ডে বাই ডে একটা অন্ধকারের নিচে তলিয়ে যাচ্ছে। এটার জন্য এও দায়ী, সিপিএম এরও দায়িত্ব আছে। 34 বছর তারা শাসন করেছে, ব্যর্থতা। তারা কি সচেতনতা আনলো? তারপর তো তৃণমূল তো মারাত্মক জিনিস করলো। অথচ আপনি দেখুন, দেশ যখন স্বাধীন হলো, দেশ ভাগ হলো, এত উদ্বাস্তু সমস্যা, কোনোদিন এখানে কমনওয়েলথ স্প্রেড করেনি। আর কোনোদিন ডাক্তার বিধানচন্দ্র রায় বা প্রফুল্লচন্দ্র সেন বা জ্যোতি বসু কোনোদিন তাদের ঈদের নামাজে গিয়ে রাজনৈতিক বক্তৃতা দিতে হয়নি, কোনোদিন না। ধর্মীয় উৎসব ধর্মের জায়গায় থাকবে, রাজনীতির সঙ্গে তাকে মেলাবো না, মেলানো যায় না। এটা সেকুলার কান্ট্রি। যত গিয়ে পুজো উদ্বোধন করছে, মন্দির উদ্বোধন করছে, তাহলে তোমার সাথে গোবলের বিজেপি পলিটিশিয়ানদের কি পার্থক্য থাকলো? এই হচ্ছে অবস্থা। আমার আরেকজন পার্টনার তো এই অবস্থা। এখানে তৃণমূলের পক্ষে, তৃণমূল এক্ষুনি কিছু করতে পারবে না, জানি না ভবিষ্যতে কি হবে। তো মমতা ব্যানার্জি তো 80-84 সালের মমতা ব্যানার্জি নেই, তখন বয়স কম ছিল, উদ্দীপনা ছিল, তখন উনি কংগ্রেসে ছিলেন। তৃণমূল না ওরকম উদ্ভট মাটির জন্ম উনি দেননি। উনি তৃণমূল এটা তো করেছেন বিজেপির সাহায্য নিয়ে। 98 সালে উনি 1 জানুয়ারি দল থেকে বেরোলেন, 20 দিনের মধ্যে পার্লামেন্টেশনে বিজেপির পার্টনার হয়ে ইলেকশন লড়লেন। ইন্টার টাকাটা সাপ্লাই দিল বিজেপি, বিজেপির লোকেরাও জানে। তাহলে বিজেপিকে প্রথমত বিজেপিকে সেল দিয়েছেন, তারপরে গত 15 বছরের অপশাসন করে এবং কংগ্রেস সিপিএম কে উদ্যুদস্ত করে মেরে পিঠে তক্তা করে দিয়ে বিজেপিকে স্টোপ করে দিচ্ছেন, ফাঁকা মাঠ ছেড়ে দিয়েছেন, বিরোধিতার ফাঁকা মাঠ ছেড়ে দিয়েছেন। আর গোটা ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ। কালকে ওই যে মেয়েটি, যে সাংবাদিকের প্রশ্ন শুনে মোদি পালিয়ে গেছে, সে বলেছে ওই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর দুজন সাংবাদিক একটা কথা বলেছি, তাদেরকে বলেছে আমাদের দেশ নরওয়ে পৃথিবীর মধ্যে সাংবাদিকদের স্বাধীনতার ইন্ডেক্সে 1 নম্বরে, আপনাদের ভারতবর্ষ 157 নম্বরে। আমাদের নিয়ম হচ্ছে ক্ষমতাশালী ব্যক্তিকে প্রশ্ন করা, আমরা সবসময় ক্ষমতাশালী ব্যক্তিকে প্রশ্ন করি। ক্ষমতাকে প্রশ্ন করা তো সাংবাদিকদের কাজ, একদম ক্ষমতাকে প্রশ্ন করাটাই তো সাংবাদিকতার কাজ, সাংবাদিকতার রীতি নীতির সাথে। আর মিডিয়ার যা অবস্থা দেখছি পশ্চিমবাংলায়, কি আর কি বলবো। বেশ, আমি গৌতমের কাছে আসি এবার। গৌতম, আপনার কাছে আমি যেটা জিজ্ঞাসা, যে এই যে হঠাৎ করে উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, প্রথমে পুষ্পা, তারপরে সিংহম, অনেক সিনেমার ডায়লগ আমরা শুনেছিলাম, সিংহম, তারপরে উনি বলছেন উনি যদি সিংহম হন আমি তবে পুষ্পা, ঝুঁকেগা নেহি, এত সব কথা। তারপরে দেখা গেল ফলাফল একদিকে ঝুঁকে পড়তেই, যেটা শান্তনুবাবু বলছিলেন, যে শাসক দল যদি প্রশাসন, পুলিশের উপরে নির্ভর করে তার ক্ষমতা বিস্তার করে, তাহলে সেই ক্ষমতা থাকে না। মানে প্রশাসন সরে গেলেই সেই ক্ষমতা, সেটা আসলে সাধারণ মানুষের ক্ষমতা নয়। আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? কি বলছে অনুপম দা, সেটা হচ্ছে যে আমার হেডফোনটা আজকে ডিস্টার্ব হওয়ার কারণে আমি হেডফোন ছাড়া কথা বলছি। শোনা যাচ্ছে কি? পরিষ্কার শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, শোনা যাচ্ছে। আপনি যে প্রশ্নটা করেছেন এবং যে কথাটা আপনি বলছেন না, সেটার উত্তরটা পেতে গেলে আমাদের আজ থেকে প্রায়
12-13 বছর আগে চলে যেত। আপনি যেটা বলেছেন তার থেকেও লেটেস্ট ভার্সন হচ্ছে এই মুহূর্তে হালি শহরের যে কয়জন কি বলে পৌরসভার যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই পদত্যাগ করেছে। আচ্ছা। এবং এই যে আজ থেকে 12-13 বছর আগে ফিরে যাবার কথা বলছি এই কারণে, বা অতীতকে নতুন করে ফিরে দেখবার কথা বলছি এই কারণে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় যেদিন এসছিলেন সেদিন তৃণমূল কংগ্রেস বিধানসভায় ক্ষমতায় এসছিলেন, কিন্তু বিধানসভায় ক্ষমতা আসবার পরই তারা ভেবেছিলেন যে এই ক্ষমতা দিয়ে গ্রামীণ সমাজ ব্যবস্থাকে আমি আমার এখনো বোধহয় করায়ত্ত করতে পারিনি। আর সেটার পরিপ্রেক্ষিতে তিনি প্রথম যে কাজগুলো করেছেন, কখনো পঞ্চায়েত দখল করেছেন, পঞ্চায়েত সমিতি দখল করেছেন, জেলা পরিষদ দখল, এবং এই দখল করতে গিয়ে তিনি কিন্তু নিজের রাজনৈতিক ভাবে তিনি কতটা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়ে আছেন সেক্ষেত্রে নিজের শঙ্কা নিজে অনুভব করতেন যে আমি তো আমার দলের লোকেদের দ্বারাই ক্ষমতার মধ্যে নেই, বিরোধী দলের লোকেদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করিয়ে আমি আমার দলে নিয়ে এসেছি। ফলে তারা শারীরিক ভাবে আজকে আমার দলে থাকলেও মানসিক ভাবে তারা হয়তো তাদের পুরনো রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত বা সম্পৃক্ত হয়ে আছে, এটা ভাবতে গিয়ে কিন্তু তিনি তাদেরকেও ভরসা করেননি। ফলে তিনি সেই সময় শুধু দখলের রাজনীতি করেছেন, এবং দখলের রাজনীতিটা হচ্ছে এত নেগেটিভ প্রতিক্রিয়া হতে পারে যে আজকে পরাজয়ের সঙ্গে সঙ্গে একের পর এক প্রত্যেকেই আজকে তার দল থেকে একই পদ্ধতিতে রিজাইন দিয়ে তারা সরে যাওয়ার কথা ভাবছে। ফলে আজকে যখন বিজেপি ক্ষমতায় এসছে, এই বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথেই তাদের মনোবলটা দুর্বল হয়ে গেছে, কারণ তারা বুঝেছিল অতীত যা দেখেছে যে অন্য দল ক্ষমতায় আসার পর অন্য রাজনৈতিক দল থেকে যেভাবে নিয়ে এসছে, আজকে বিজেপি আসবার পরে আমাদেরকেও বোধহয় আর বেশি দিন টিকতে পারবো না, একইভাবে বোধহয় তারাও আমাদের সঙ্গে ট্রিট করবে। এটা ভাবতে গিয়ে তারা আগাম প্রস্তুতি নিতে গিয়ে তারা কিন্তু দল থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে এবং উইথড্র করে নিচ্ছে। এবং আরেকটা বিষয় আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস আজকে জাহাঙ্গীর খান তার নমিনেশনকে উইথড্র করে নিলেও নমিনেশন উইথড্র করতে পারেনি, সিদ্ধান্ত নিয়েছে যে আমি নির্বাচন দুদিন আগে আমি উইথড্র করে যে আমাকে ভোট দেবার কোনো প্রয়োজন নেই, এটা বলেছেন। তার কারণ হচ্ছে, এবং আমার বিশ্বাস যে তৃণমূল কংগ্রেসও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে কোনো লিডার, তার কারণ তারা জানে যে এই নির্বাচনের রেজাল্ট হবে, এই নির্বাচনের আউটপুট এসে দাঁড়াবে তৃতীয় অথবা চতুর্থ স্থানে। সেটাও কিন্তু এই মুহূর্তে দলের ক্ষেত্রে আরো নেগেটিভ প্রতিক্রিয়া হতে পারে। যেখানে দাঁড়িয়ে আমি ঘুরে আসবার চেষ্টা করছি, ঘুরে আসা তো দূরের কথা, তার দল আরো নিচের দিকে খাদে নেমে যাচ্ছে, এইটা প্রতিফলন হতে পারে। এটা ভেবে হয়তো দলেরও কেউ হয়তো ভেতর থেকে বলেছে সরে যাও। কৌশল, তার মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের একটা কৌশল যে একেবারে উপর থেকে নির্দেশ এসেছে, নিজের দায়িত্বে সরে যাও। হ্যাঁ, এটাও হতে পারে যে দলের কিছু লিডারশিপ তাকে হয়তো সেই ইনস্ট্রাকশনটাই দিয়েছে, তুমি সরে যাও, কারণ আমি আমার দলকে বা আমরা আমাদের দলকে, আমাদের প্রিয় এই দুর্নীতিগ্রস্ত দলকে আমরা তৃতীয় বা চতুর্থ স্থানে দেখতে চাই না। কারণ আমরা এখনো স্বপ্ন দেখছি যে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হবার পরেও যেমন ভাবে স্বপ্ন দেখেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, যেমন ভাবে হিটলার শেষ মুহূর্ত চেষ্টা করেছিলেন জয়ের সুগন্ধি পেতে, তেমনি ভাবে তারা এখনো ভাবছে যে আমরা আবার ফিরে আসলেও আসতে পারি। সুতরাং চতুর্থ স্থানে যাওয়াটাকে রোধ করে দিয়ে এস্টাবলিশ করে দিতে চাইছি যে আমরা বর্তমান শাসক দলের অত্যাচারে ভীত সন্ত্রস্ত হয়ে আমি পদত্যাগ করতে বাধ্য হলাম। এটা সমাজে এস্টাবলিশ করার এটাও একটা কৌশল হলেও হতে পারে। সেই জন্যই বলছি অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। আর পাশাপাশি যেভাবে পদত্যাগের হিড়িক শুরু হয়ে যাচ্ছে সেটা তার অতীতকেই মনে করিয়ে দিচ্ছে। কারণ অতীতে আমরা বারবার দেখেছি যে দখল করা রাজনীতিতে যেভাবে বিরোধীদের পদত্যাগ করতে বাধ্য করেছিল, বিরোধীদের রাতারাতি চেঞ্জ করে দিয়ে যে মানে দলটি গতকালকেও পঞ্চায়েতে ক্ষমতায় ছিল, সেই দলের সমস্ত পঞ্চায়েতরা আবার তার দলে নিয়ে গিয়ে তাদেরকেই প্রধান পঞ্চায়েত বানিয়ে দিয়ে সেই পুরনো দলটাকে সরিয়ে দিয়েছে বা গুরুত্বহীন করে দিয়েছে। এটা আমরা দেখেছি। আমি একাধিক অঞ্চলের নাম বলে দিতে পারবো যে অঞ্চলগুলিতে গতকালকে ছিল কংগ্রেসের দখলে, পরের দিন এক রাত্রে সেটা তৃণমূলের দখলে চলে গেছে। আমি একাধিক পঞ্চায়েত সমিতির নাম বলে দিতে পারবো এখানে বসে
যে পঞ্চায়েত সমিতিগুলো আলিপুরদুয়ার ব্লক 2 থেকে শুরু করে আমি একাধিক পঞ্চায়েত সমিতির নাম বলে দিতে পারি, যারা গতকালকেও ছিল বিরোধীদের দখলে, বামেদের দখলে, সেটা রাতারাতি তৃণমূলের দখলে চলে গেল, তারা চলে এসেছিল, তাদেরকেও সাধারণ নিয়েছিল। এবং এই যে বিষয়টা আজকে ঠিক একইভাবে এই দল হেরে গেছে, তারাও সঙ্গে সঙ্গে চলে যাবার চেষ্টা করছে, যদিও সেখানে কিছুটা ঢাল হয়ে দাঁড়াবার চেষ্টা করছে বর্তমান শাসক দল। জানি না এটা তারা কতদিন করতে পারবে বা করবে। এবং এত রাজনৈতিক দৈন্যদশা তৈরি হবে, আমার তো মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এখনো সৌভাগ্যবান, এখনো দলটা কেন চলে যায়নি। আজকে বামেরা 34 বছর রাজত্ব করার পরে, আজকে 15 বছর পার হবার পরেও তারা প্রাসঙ্গিকতা ফিরে, একটি সিটে জেতাটা বড় বিষয় নয়, 15 বছর পরে একটি সিটে ফিরে আসতে পারে, এটা বড় বিষয়। আজকে প্রায় 40-45 বছর পরে দুটো সিটে ফিরে আসতে পারে, এটা বড় বিষয়। কিন্তু তৃণমূল কংগ্রেসটা যে অবস্থায় চলে গেছে, তৃণমূল কংগ্রেসকে নিয়ে আর স্বপ্ন দেখবার কোনো জায়গা নেই, এটা কিন্তু আমাদের চোখে পড়ছে। কারণ তাদের দুর্বৃত্তায়ন, মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে হয়তো তাদের অনেক বয়স হয়ে গেছে, শুধু এটাই একমাত্র সাবজেক্ট নয়, এটা পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে টেস্টেড। আজকে তাকে, হ্যাঁ, আজকে সে কি করতে পারে, কি করেছে, আগামী দিনে আসলে আবার এগুলো কত ভয়ঙ্কর আকার নিতে যে পারে। কারণে বামেরা ক্রমশ পেছিয়ে গেল, যে তাদের 34 বছর বারবার করে এসেছে, এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই 15 বছরের অভিজ্ঞতা। না, অনুপম দা, আপনি একটু ভালো করে বুঝবার চেষ্টা করুন। বামেরা আজকে 15 বছর পরে একটি সিট পেয়েছে, মানে কিন্তু তারা পজিটিভ সাইন। কংগ্রেস দুটো সিট পেয়েছে, মানে কংগ্রেস তাদের কাজকর্মের সমালোচনা হতো যে নন্দীগ্রাম, সিঙ্গুর, অন্তত ইয়েতে, সেই জন্য তাদের না, সেটা আজকে প্রমাণিত হয়েছে। আজকে কংগ্রেস দুটো সিট পেয়েছে, মানে কিন্তু তাদের পজিটিভ দিক। এতগুলো বছর পরে তারা আবার কিছু হলো প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে 2 বছর পরে, 1 বছর পরে, 6 মাস পরে তার প্রাসঙ্গিকতা থাকবে কিনা, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এখানেই ব্যাপারটা। আজকে তার বয়স 70 উপরে হয়ে গেছে, এটা সত্যি কথাই, কিন্তু পাশাপাশি সে আজকে অলরেডি টেস্টেড হয়ে গেছে, এবং তার সম্পর্কে জনমানুষের যা প্রতিক্রিয়া আছে, সেটা নিঃসন্দেহে আর গ্রহণযোগ্য। যদি আপনাকে মনে রাখতে হবে অনুপম দা, যে সে ফার্স্ট কমান্ডার যদি কেউ থাকে, যে প্রথম সেনাপতি কেউ থাকে, সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে থাকে, তাহলে দ্বিতীয় সেনাপতি, সেকেন্ড ইন কমান্ড যদি কেউ থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা দুজনেই আজকে জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। ফলে আগামী দিনে এই দলকে নিয়ে নতুন করে একটা উত্থান বা নতুন করে একটা গণচেতনা, নতুন করে একটা গণবিপ্লব তৈরি করতে পারবে, এটা ভাবতে কিন্তু আজকে আমাদের এই প্রজন্মের যথেষ্ট শঙ্কা হয়।